রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো সংবাদ। কাল থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম। এরপর সংরক্ষণের সুবিধাপ্রাপ্ত 21 জেলায় পৃথক কেন্দ্র থেকে দেয়া হবে এই টিকা। বুধবার অনলাইন ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ থেকে শুরু হবে এই টিকা কার্যক্রম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 12 থেকে 17 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলকভাবে স্বল্প সংখ্যক শিশুদের দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। বুধবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে আমরা এই টিকা কাজটা একটা টেস্ট রান শুরু করব। মহাপরিচালক জানান পরীক্ষামূলকভাবে প্রায় 100 জনকে টিকা প্রয়োগ করার পর 10 থেকে 14 দিন পর্যবেক্ষণে থাকবেন শিশুরা। সফল হলে পরবর্তীতে 30 লাখ শিশু পাবে ফাইজারের ভ্যাকসিন। 10 থেকে 14 দিন পর্যবেক্ষণ করব শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। তার পরবর্তীতে ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রমটা শুরু করব। দ্বিতীয় ধাপে দেশে 21টি জেলার পৃথক কেন্দ্রে ভ্যাকসিন পাবে 12 থেকে 17 বছর বয়সী শিশুরা। নিবন্ধন প্রক্রিয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না তো? চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 17 জন, যা গতকাল ছিল 14 জন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 518 জন, আর 24 ঘন্টায় শনাক্তের হার 2.34%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 27,730 জনের এবং শনাক্ত হয়েছে 15,64,019 জন। এদিন সুস্থ হয়েছেন 505 জন এবং এখন পর্যন্ত সুস্থ 15,25,673 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে 21,986টি। এখন পর্যন্ত 15.61% শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থ হয়েছে 97.54% এবং মারা গেছেন 1.77%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আসবেই, তাই নিয়মিত নদী ড্রেজিং এবং বন্যা সহনশীল অবকাঠামো নির্মাণের উপর গুরুত্ব দেন তিনি। বুধবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজন করে এই আলোচনা সভার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে, যেন বন্যার সময় পানি ধারণ ক্ষমতা বাড়ে বা বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পারি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, ক্ষমতায় থাকুক আর না থাকুক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ায়। এ সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, 70 সালের নির্বাচনের আগে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গবন্ধু নির্বাচনের কাজ ফেলে উপকূলীয় অঞ্চলে ছুটে গিয়েছিলেন মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাতে। 1991 সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় ভয়াবহতা স্বচক্ষে দেখেছি।
তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো রকম কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। দুর্ভাগ্যের বিষয় তখনকার বিএনপি সরকারের কাছ থেকে কোনো সাড়াই পাওয়া যায়নি এবং তারা জানেই না যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির বিস্তারের ফলে এখন দুর্যোগের আগাম বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে এখন দুর্যোগে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। সম্মাননা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জামিনপ্রাপ্য হলেও সরকার খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, একাধিক জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দেশে সম্ভব নয়, ফলে চিকিৎসকরা তাঁকে বিদেশে নেওয়ার কথাই বারবার বলছেন। তৌহিদ শান্তর প্রতিবেদন। গেল কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসনের শরীরের তাপমাত্রা কিছুটা বাড়তি ছিল, যে কারণে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। তার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত দেয়। সকালে ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়ার রোগের সুচিকিৎসা করার মতো সুবিধা বাংলাদেশের কোনো হাসপাতালে নেই। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলো চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। আপনার যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেন্টারগুলো আছে, অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। তাদের নেত্রীকে যে মামলা দেয়া হয়েছে, একই ধরনের মামলায় অভিযুক্ত অন্য রাজনীতিকরা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না। আলোচনা সভায় এই দাবিটিও তোলেন বিএনপি মহাসচিব। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়ার তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে, আমি জানি, তাহলে তাকে দিচ্ছেন না কেন? করোনা পরবর্তী ধকলের জেরে নানা শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়াকে গেল এপ্রিলের 27 তারিখে ভর্তি করা হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। জটিলতা বাড়ায় সেবার সিসিইউতে নিতে হয় তাকে। প্রায় 2 মাস সিসিইউতেই চিকিৎসা নেন। বাড়ি ফেরেন 19 জুন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির নীতি রাষ্ট্রঘাতী নীতি। জনগণের রায় যেটাই হোক, শেখ হাসিনার মেনে নেওয়ার সাহস আছে তা। কিন্তু তারা কেন ঘোমটা পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসেন? বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। 369 কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পের কাজ দেখতে এসে সমসাময়িক বিষয় নিয়ে কাদের বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক কথার জবাবে কাদের বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনা আছে। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের আদেশের দিন পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। কমিটির জন্য প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে পর্যালোচনা করে আগামী সপ্তাহে আদেশ দেবেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান, তবে আদেশের দিন তারিখ জানানো হয়নি। এর আগে সকালে ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য হাইকোর্ট যে কমিটি গঠনের কথা বলেছেন, তার জন্য 2 সচিব সহ 3 জনের নাম পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব রেজাউল আহসান, ভূমি সংস্কার বোর্ডের সাবেক সচিব ইয়াকুব আলী পাটোয়ারি এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি। এর
এর মধ্যে একজনকে রাখা হবে কমিটিতে। এর আগে গতকাল ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবীকে কমিটিতে রাখার ইচ্ছা প্রকাশ করেন আদালত। ইভ্যালির মামলাতে ইভ্যালির অবসান সংক্রান্ত একটি কমিটি গঠন করার জন্য চারজনের একটি পরিচালনা পরিষদ করার একটি অভিমত ব্যক্ত করেন। আমরা আজকে 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম আমরা জমা দিয়েছি এবং মাননীয় আদালত আজকে এই মামলাটি আমাদের তালিকাতে নেই, কিন্তু মাননীয় আদালতকে মেনশন করার পরে মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। কেবল রাসায়নিকই নয়, ই বর্জ্য থেকে মিলছে সোনা, রূপা, কপার সহ মূল্যবান ধাতু। ই বর্জ্য পরিশোধন করে টন প্রতি আয় করা সম্ভব অন্তত 25 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য পরিশোধনে দূষণ যেমন কমবে, অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনা। আর এই দায়িত্বটা সিটি কর্পোরেশন আর সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে বলে মনে করে পরিবেশ অধিদপ্তর। বিষাক্ত চারপাশ ধারাবাহিকের আজ শেষ পর্ব। মেহেদি হাসানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। ইলেকট্রনিক বা ই বর্জ্য মানব স্বাস্থ্যের জন্য যেমন বিপজ্জনক, আর উদ্বেগের বিপরীতে এই বর্জ্যেই মিশে আছে মূল্যবান সম্পদও। বাংলাদেশে প্রায় সব ই বর্জ্যই যখন পরিবেশে মিশছে, তখন হুমকির মুখে পড়ছে স্বাস্থ্য আর মূল্যবান সম্পদ। গবেষণা বলছে, প্রতি টন ই বর্জ্যে স্বর্ণ মেলে 600 গ্রাম, রূপা 7.5 কেজি, 136 কেজি কপার আর 24 কেজি টিন, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। দেশে বর্তমানে তৈরি 5 লাখ টনের বেশি ই বর্জ্য থেকে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব যোগ হলে আরও সমৃদ্ধ করবে অর্থনীতিকে। তাতে যেটা দেখিয়েছে যে 600 গ্রাম গোল্ড রিকভার করেছেন ওনারা, সিলভার 7.5 কেজি, কপার হচ্ছে 136 কেজি এবং টিন 24 কেজি। আমরা কেসিংগুলা বা খোলসগুলা রেখে দিচ্ছি, দামি অংশগুলো বিদেশে এক্সপোর্ট করে দিচ্ছি, সেটা হয়তো আমরা চালু করতে পারতাম। এমন সম্ভাবনার বিপরীতে বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে, আর রিসাইক্লিং প্রতিষ্ঠান হাতে গোনা। এদের কেউ পুনর্ব্যবহার করলেও কেউ আবার ই বর্জ্য রপ্তানিও করছে বিদেশে। পুরাতন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু দেশে আনার রাস্তা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। কাজে বিধিমালা যারা ফলো করবেন, বিধিমালা ফলো করার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে ই ওয়েস্টের যে ম্যানেজমেন্ট সেটা আরও ভালো হবে। বিশ্বে উৎপাদিত 50 মিলিয়ন টন ই বর্জ্যের 1/3 উৎপাদন করে যুক্তরাষ্ট্র ও চীন। এসব ই বর্জ্যের পুনর্ব্যবহারযোগ্য ধাতবের মূল্য $5,200 কোটি। ইলেকট্রনিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে দরকার ব্যবস্থাপনা, আর এই ব্যবস্থাপনার সুষ্ঠু বাস্তবায়নে এখনই এগিয়ে আসতে হবে সিটি কর্পোরেশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে। তাহলেই বাঁচবে সম্পদ ও স্বাস্থ্য দুটোই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অনুমোদনহীন 3টি ওভারসিজ এজেন্সির মাধ্যমে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা টুটুল ও তৈয়ব সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিল 5 থেকে 6 বছর যাবৎ। র্যাব জানায়, শুধু বিদেশে মানব পাচারই নয়, এই চক্র চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেছে। মাসুদ লাবনী জানাচ্ছেন বিস্তারিত। থেমে নেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মানব পাচার। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও সহযোগী তৈয়ব সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। এ সময় উদ্ধার করা হয় পাচারের শিকার হতে চলা 2 জনকে। এ বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে করা হয় সংবাদ সম্মেলন। র্যাব বলছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে 50 জনের মতো নারী পুরুষকে সৌদি আরব, জর্ডান ও লেবাননে পাঠানোর খবর মিলেছে। পাসপোর্ট সহ হি ক্যানট মুভ, সে মুভ করতে পারবে না, তখন তাকে ইচ্ছা অনুযায়ী তারা ব্যবহার করে এবং কম দামে তারা তখন আবার ওই প্রক্রিয়া ওখানেও বিদেশে কিন্তু আরেকবার বিক্রির শিকার হয়। তিনি জানান, নারী পুরুষ সবারই পাসপোর্ট ও মোবাইল সেসব দেশে যাওয়ার পর কেড়ে নেওয়া হয়। গৃহ পরিচারিকা হিসেবে বিক্রি করা হয় বেশিরভাগ নারীকে, যারা শিকার হন নানা নির্যাতনের। শুধু তাই না, তাদেরকে বিদেশে যাওয়ার পরে তারা কিন্তু অনেক অন্যায়ের শিকার হচ্ছে। চক্রটি চাকরি দেওয়ার নাম করেও 20 থেকে 25 জনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে।
এক সপ্তাহ যোগাযোগ ছিল, একদিন মোটে যোগাযোগ করছে, এরপরে আর কোনো যোগাযোগ নেই। 3 লাখ টাকা দিছি, পাসপোর্ট দিছে, এখন পাসপোর্টও দেয় না, বিদেশেও পাঠায় না, 4 বছর চলে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য দালালদের ধরতেও অভিযান চলছে বলে জানায় র্যাব। র্যাব 4 সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। আবার আমরা এবারে শারদীয় দুর্গাপূজার খবর। দর্পণে দেবীকে স্নান, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। দেবীর আরাধনায় ঢাকেশ্বরী মন্দিরে ঢল নামে ভক্তদের। অষ্টম ও নবম তিথির সন্ধিক্ষণে শুরু হবে সন্ধি পূজা। দেবীকে পুজো করা হবে চামুণ্ডা রূপেও। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। দেবী দুর্গার মহা অষ্টমী কল্পারম্ভ, তাই বিহিত ও কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয় অষ্টমী তিথির আয়োজন। বৃষ্টি, ঝর্ণা, সমুদ্রের পানি, ঘি, মধু ইত্যাদি দিয়ে দর্পণে দেবীকে স্নান করান প্রধান পুরোহিত। এরপর প্রতিমাকে ষোড়শ উপাচারে পূজা করা হয়। নানা উপাচারে দেবীকে বস্ত্রদান করেন ভক্তরা। এরপর ঢাকের বাদ্য আর শঙ্খ উলুধ্বনি। শুরু হয় আরতি। মন্ত্রপাঠের সাথে ভক্তদের মাঝে পুরোহিত বিতরণ করেন অঞ্জলি। এই অষ্টমী পূজা দিলে ভক্তেরা অষ্টমঙ্গল লাভ করেন। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যেন মঙ্গল লাভ করেন, আমি এই প্রার্থনা করি মায়ের কাছে। করোনার কারণে এবারও অনুষ্ঠিত হয়নি কুমারী পূজা, তবুও কমতি ছিল না আরাধনার। দেবী দুর্গা দর্শনে ঢাকেশ্বরী মন্দিরে ঢল নামে ভক্তদের। অঞ্জলির পর প্রসাদ গ্রহণ করিনি, ওটার জন্য ওয়েট করছি। উপবাস রেখেছি, উপবাসটা ভাঙবো। সাত্বিকভাবে মাকে যে পূজা করতে পারছি, এটাই আমাদের সবচাইতে বড় আনন্দ। আমরা মায়ের কাছে আরাধনা করছি যেন আমরা সেই আগের দিনে, অর্থাৎ সেই করোনা মুক্ত দিনে যেন ফিরে যেতে পারি। রমনা কালী মন্দির, তারপরে হচ্ছে আপনার ফার্মগেটে, ওখানে যাব। পূজা দেখতে আসছি, পূজা দেখে যদি সময় পাই তাহলে আরো ঠাকুর দেখতে যাব। অষ্টম ও নবম তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। চামুণ্ডা রূপেও পূজিত হবেন দেবী। এবারে দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরবেন দোলায়। যাত্রাপথের দুটো বাহনই অমঙ্গলের বার্তা দিলেও প্রশান্তির ছত্রছায়ায় সন্তানদের রেখে যাবেন দেবী দুর্গা, এমনটাই প্রার্থনা ভক্তদের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। পূজা উৎসবের খবর জানাতে উত্তরা 3 নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব ফিল্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, এই মুহূর্তে মণ্ডপে কি আয়োজন চলছে আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? পদ্মা, আমরা আগের নিউজে যেমনটি দেখছিলাম যে আজকে মহা অষ্টমী চলছে এবং মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা চলছে সবগুলো মণ্ডপে। এখানে কিছুক্ষণের মধ্যে আসলে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আসবেন এবং তিনি এখানকার পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং এখানে যারা ভক্ত এসেছেন তাদের সাথে তিনি কথা বলবেন। কিছুক্ষণ পর এখানে আরতি শুরু হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং মূলত অষ্টমীতে তারা যে সন্ধি পূজা করে থাকেন, এখানে 9টা বাজে সেই সন্ধি পূজার আয়োজন রাখা হয়েছে এবং সেটির জন্য আমরা এখানে দেখছি যে এখানে প্রচুর ভক্তরা এসেছেন এবং তারা তাদের দেবী দুর্গাকে যেমন দর্শন করছেন এবং তার পাশাপাশি এখানে যে সাংস্কৃতিক আয়োজন রয়েছে সেটি উপভোগ করছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন যে কিছুক্ষণ পর যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আসবেন সেটি। এবং মহা অষ্টমীতে জানেন, মহা অষ্টমী যেসব আনুষ্ঠানিকতা সেগুলো বিভিন্ন মণ্ডপের পাশাপাশি এখানেও চলছে। রাত 10টা, 10:30 পর্যন্ত সেই আনুষ্ঠানিকতাগুলো এবং চলবে। তবে মূল যে আনুষ্ঠানিকতা মহা অষ্টমীর সন্ধি পূজা, সেটি আসলে এখানে রাত 9টায় শুরু হবে, সেটির জন্য আসলে সবার অপেক্ষা। তো উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পদ্মা। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পূজা উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। নিউজ 24 সন্ধ্যার সংবাদে নিচ্ছি একটি বিরতি। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ।
করোনাকালে যখন মানুষের আয় কমছে তখন বাজারে হু হু করে বাড়ছে নিত্য ব্যবহার্য প্রায় সব পণ্যের দাম। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আন্তর্জাতিক বাজারে সামান্য প্রভাব থাকলেও এজন্য বড় দায় সুবিধাভোগী ব্যবসায়ীদের কারসাজি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অসাধু ও অতি মুনাফাকারী ব্যবসায়ীদের ধরতে জোর দেওয়া হচ্ছে বাজার তদারকির। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবাই যেন আতঙ্কে নিত্যপণ্যের বাজার নিয়ে। চাল, তেল কিংবা ডাল ছাড়াও এ তালিকায় নতুন যুক্ত হয়েছে পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, মুরগি, ডিম সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম ছিল তা এই সময়ে এসে বেড়েছে অন্তত 31.5%। এছাড়া খোলা আটার দাম বেড়েছে 20%, ময়দা 33%। 1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির দর বেড়েছে 19%। মোটা দানার মসুর ডাল 30% ও গুঁড়া দুধের দাম 13% বেড়েছে। বিপরীতে সরকারি হিসেবে করোনাকালে মানুষের আয় কমেছে প্রায় 20%। এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে তাহলে সবাই তো অবশ্যই অসুবিধা হয়। সয়াবিন তেলের রেট একটু বেশি বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে। তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়েনি। বাজারে গেল সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কোনো উপলক্ষ ছাড়াই ব্রয়লার মুরগির কেজি 180 টাকা ছুঁয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, বাজার কারসাজি ঠেকাতে সরকারের জোর তৎপরতা প্রয়োজন। তদারকি করলেও বাজারে জিনিসের দামটা একটা পর্যায়ে আসবে বলে আমরা মনে করি, এবং সরকার কিছু কিছু ভর্তুকি দিতে হবে। সরকারের কিছু অনুরোধ থাকবে আমাদের কিছু ভর্তুকি দেওয়ার জন্য, এবং কিছু কিছু আইটেমের উপরে তাদের শুল্ক যাতে রেয়াত দেওয়া হয়, প্রত্যাহার করা হয়, এইটাও সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার পেছনে করোনাকালে সরবরাহ বাধাগ্রস্ত হওয়া, উৎপাদন কম, জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি সহ ব্যবসায়ীদের মজুত প্রবণতাও বড় কারণ। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব বোর্ড NBR চিনি ও তেল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বলছে, জোর দেয়া হচ্ছে বাজার তদারকিতেও। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক অতি মুনাফার জন্য অনেক এই দামটা বৃদ্ধি করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের যে মেজারগুলো নেওয়ার দরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে, আমরা সেগুলো নিচ্ছি। এবং নিত্যপণ্যের দাম যে কমার বিষয়টি, সেটা হলো যে আপনারা জানেন যে গত 11 তারিখে আমরা নিত্যপণ্য নিয়ে একটা বড় মিটিং করেছি। ভোক্তাদের অভিযোগ, বাজারে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সরকারের দিক থেকে অসহায় মানুষদের জন্য কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও যানবাহনের চাপ রয়েছে। দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্টরা জানান, এই নৌ রুটে বর্তমানে 18টি ছোট বড় ফেরি চলাচল করছে। তবে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুট বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এ কারণেই প্রতিদিন দৌলতদিয়া ঘাটে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই নৌ রুটে নাব্যতা সংকট নিরসনে পদ্মা নদীতে খনন কাজ চলমান রয়েছে। রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে এক গৃহ পরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। গৃহ পরিচারিকার নাম সাদিয়া। দীর্ঘ 3 বছর ধরে বাসাটিতে চাকরি করছিলেন তিনি। মঙ্গলবার রাত 8:30টার দিকে গৃহ পরিচারিকার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় নিহত সাদিয়াকে দেখতে পান বাসার সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে। কলাবাগান থানার SI বিপ্লব হোসেন জানান, গৃহকর্তা মির্জা আহমার আলী একজন প্লাস্টিক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। সন্ধ্যার সংবাদের সময় হলো আরেকটি বিরতি। সঙ্গেই থাকুন।
আর একবার স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপিতে ফের ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াবে $2,138.794, যেখানে ভারতের মাথাপিছু জিডিপি পৌঁছাবে $2,116.444। এর মধ্যে টানা দুইবার ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী মহামারীর ক্ষতি কাটিয়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে 9.5% আর বাংলাদেশের প্রবৃদ্ধি গড়াবে 4.6%। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বেড়েই চলেছে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে জান্তা বিরোধী বিদ্রোহীদের সংঘাত। সোমবারও দেশটির সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে 30 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। সেনারা সাগাইং অঞ্চলে সেনাবাহিনী অভিযান শুরু করলে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বাধে সংঘর্ষে এতেই নিহত হন 30 সেনা। 2021-এর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। ধরপাকড় চালায় সুচির দলের নেতাকর্মীদের ওপরও। অন্যদিকে জান্তা সরকারের বিরুদ্ধেও সশস্ত্র প্রতিরোধ করে তোলে বিদ্রোহীরা। এর জেরে গত সেপ্টেম্বরেই নিহত হয়েছেন 1560 জন সেনা সদস্য। যদিও এসব তথ্যকে ভিত্তিহীন বলে নাকচ করেছে জান্তা সরকার। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে মঙ্গলবার আমাজন বন ধ্বংসের দায়ে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। CNN জানায় অস্ট্রিয়ার পরিবেশগত দায় বিচার প্রচারক সংগঠন অলরাইজ এ বিষয়ে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। 286 পৃষ্ঠার ওই অভিযোগ ICC-তে জমা দিয়েছে তারা। সন্ধ্যার সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সাফ ফুটবলের খবর। আশা জাগিয়ে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুরল বাংলাদেশ। 16 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জাগিয়ে নেপালের সাথে 1-1 গোলের ড্র করে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে আসর থেকে বিদায় নিল বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের রেশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের 9ম মিনিটে দলকে এগিয়ে নেন ফরওয়ার্ড সুমন। শেষ দিকে পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তাপ। 16 অক্টোবরের ফাইনাল খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে, কিন্তু এই ড্রয়ে 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে রান রবিন লিগ থেকে ছিটকে গেল অস্কার ব্রুজনের দল। 7 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠল নেপাল। এই ম্যাচে ফিরলেন বাংলাদেশকে সাফের সেই টি-20 বিশ্বকাপের আগে কাল দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আয়ারল্যান্ড অবশ্য তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার সাথে সহজ জয় পেয়েছে। এর আগে দেখায় পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ দলের জয়ের পাল্লা ভারী। তবে আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলার দল নয়। যে কোনো মুহূর্তে যে কোনো দলকে ঘায়েল করতে পারে আইরিশরা। তবে বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে দলটি। বাংলাদেশ দল হিসেবে গুরুত্বের সাথেই দেখছে আয়ারল্যান্ডকে। যদিও ম্যাচটি নিছক প্রস্তুতি, তবুও নিজেদের ঝালাই করে নেয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। তারকাদের পূজার খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সাধারণ মানুষের মতো তারকাদের পূজা নিয়েও থাকে আলাদা প্রস্তুতি। তারকারা কে, কিভাবে, কোথায় পূজা উদযাপন করবেন তা নিয়ে দর্শক মনে কৌতূহলের যেন শেষ নেই। অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, বাপ্পি কিংবা ওপারের কৌশানী এবারের পুজোয় কি করছেন সে গল্পগুলোই জানবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। করোনার কারণে ঘরবন্দি কেটেছে গেল বছরের পূজার দিনগুলো। চাইলেও মনের মতো করে পুজোর আনন্দে মাততে পারেননি অনেক তারকা। তবে এবার প্রেক্ষাপট বদলেছে। তাই তো ছোটবেলার শৈশব কৈশোরের নানা স্মৃতি মিশে থাকা গ্রামে পুজো কাটানোর সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের। মজা ছিল, লাইক আমাদের পার্সোনাল একটা নৌকা থাকতো, বড় নৌকাগুলো,
ওখানে আমাদের পরিবারের সবাই থাকতো অ্যান্ড হচ্ছে সাথে সাথে 7টা চক্কর দেওয়ার পর দেন বিসর্জন হতো, তো এইটা আমি অনেক এনজয় করতাম। গেল বছর পুজোতে মাকে হারিয়ে অনেকটাই দিশেহারা ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে এবার ঠিকই দুর্গাপুজোয় মেতেছেন অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে যাবেন গ্রামের বাড়ি বগুড়ায়। গতবার তো মা গত হয়েছিলেন বিধায় আমাদের কোনো কিছুই করা হয়নি, তো এইবার আসলে পূজা নিয়ে পরিকল্পনা বলতে গেলে একটু দেশের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে। শৈশবে বাপ্পির কাছে পুজো মানেই ছিল নাচ। তারকা হওয়ার পর নাচ করা না হলেও ঠিকই শুটিংয়ের ফাঁকে ঘুরে বেড়ান মণ্ডপে মণ্ডপে। 4 দিন আমি শুধু ভবগুড়ের দিকে ঘুরতে থাকি। যদি আমার শুটিং না থাকে, আর যদি শুটিং থাকে, যেই লোকেশনে শুটিং থাকবে সেই লোকেশনে আমি অঞ্জলি নিব, সেই লোকেশনে আমি রাতটা কাটাবো খুব মজা করে। পুজো মানেই টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির কাছে ভারতীয় পোশাকে নিজেকে রাঙানো, হোক তা শাড়ি, সালোয়ার কিংবা লেহেঙ্গা। জানালেন পুজো উপলক্ষে হবু বর বনিকে কি দিয়েছেন আর কি পেয়েছেন। শুটিংয়ের মাঝখানে একদিন বেরিয়ে জাস্ট 2 ঘন্টার জন্য শপিং করে ওকে একটা খুব সুন্দর ইন্ডিয়ান পুরো ওয়্যার দিয়েছি। আর বাকি কিছু কেনার সময় পাইনি, কারণ তারপরের দিনই আমার ফ্লাইট ছিল ঢাকার। আর ও আমাকে 2টো খুব সুন্দর সালোয়ার গিফট করেছে এখনো অবধি। সবারই প্রত্যাশা এবারের পুজো সবার জন্য হোক আনন্দের, উৎসবের, উপভোগের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।